ছোটবেলায় সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনার দেখে প্রথম বেনারসকে চিনেছিলাম। সরু গলি, রহস্যে মোড়া অলিগলি, গঙ্গার ঘাট, সন্ধ্যার আরতির আলো আর এক অদ্ভুত প্রাচীন শহরের আবহ, সব মিলিয়ে যেন পর্দার ওপর থেকে একটা শহর আমাকে বারবার ডাকত। কিন্তু বেনারস কি সত্যি একটা শহর, নাকি হাজার হাজার বছরের পুরাণ, বিশ্বাস আর ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি? কথিত আছে এই নগরী স্বয়ং মহাদেবের। এখনো বিশ্বাস রয়েছে প্রলয় এলেও কাশীর বিনাশ হয় না। এখানে জীবন যেমন আছে তেমনই আছে মৃত্যু, আছে মোক্ষের বিশ্বাস, আছে অনন্তকালের গল্প। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা শহর আছে যা রোমেরও আগে ছিল, এথেন্সেরও আগে ছিল? এমন একটি শহর যা হাজার হাজার বছর ধরে বারবার ধ্বংস হয়েছে, আবার নিজের ছাই থেকেই উঠে দাঁড়িয়েছে। যেখানে মানুষ শুধু বাঁচতে আসে না, মৃত্যুকেও আলিঙ্গন করতে আসে। যেখানে বিশ্বাস করা হয় স্বয়ং মহাদেব আজও বাস করেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই চিরন্তন নগরীতে, কাশী, বেনারস বা বারাণসী, যাই বলুন না কেন। আজ আমরা শুধু একটা শহর ঘুরব না, আমরা খুঁজব তার ইতিহাস, তার পৌরাণিক কাহিনী, তার অলিগলির গল্প, তার ঘাটের রহস্য আর সেই অদৃশ্য আকর্ষণের উত্তর, যে আকর্ষণ হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষকে বারবার টেনে নিয়ে এসেছে এই শহরে। আর সত্যি বলতে কি, এই প্রশ্নটা বারবার আমার মাথায় ঘুরছিল বেনারসে আসার আগে। অনেকেই বলতে শুনেছি বেনারস যে একবার আসে সে বারবার ফিরে আসে। কিন্তু কেন? কি আছে এই শহরে? কেন পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ সবকিছু ছেড়ে এখানে চলে আসে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই পৌঁছে গেলাম ভারতের আধ্যাত্মিক রাজধানী বেনারসে। প্রাচীন নাম কাশী, বেনারস বা বারাণসী, আপনি যে নামই চিনুন না কেন, অনেক প্রাচীন সময় ধরে ভারতের যে ঐতিহ্য বহন করে নিয়ে আসছে এই গঙ্গার ঘাটগুলো, বিশেষ করে এই বেনারসের ঘাটগুলো, সেটা কিন্তু আজও একই রকমভাবে রয়েছে। বেনারস সময়ের সাথে সাথে অনেক আধুনিক হয়েছে। এই শহরের বিভিন্ন প্রান্তে আপনি যখন যাবেন অনেকটাই হয়তো বদলে গিয়েছে। সেই হাজার বছরের ঐতিহ্য আপনি সেখানে হয়তো নাও খুঁজে পেতে পারেন, কিন্তু বেনারসের এই ঘাট, প্রায় ৮০টার ওপর ঘাট, এখনও বহন করে চলেছে সেই অতীত ঐতিহ্যকে। এই ঘাটে আসলে আপনি আজও খুঁজে পাবেন সেই অতীত ভারতকে। আমি বেনারসে এসেছিলাম সেই অতীত ভারতকে খুঁজতে, এই ঘাটের এক একটা ছবিকে খুঁজতে, যে এই বেনারস যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করেন এত হাজার হাজার বছর ধরে, তবুও কিন্তু সেই ঐতিহ্যের একটুও নড়চড় হয়নি। কলকাতা থেকে বারাণসী যাওয়ার অনেকই ট্রেন রয়েছে, তবে এই ধরনের শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে আমি এখন প্রেফার করি বাস। লোকনাথ ট্রাভেলসের এসি ভলভো আমাকে পৌঁছে দিয়েছিল ভারতের আধ্যাত্মিক রাজধানীতে। ভাড়া পড়েছিল ১৮০০ টাকা। সন্ধ্যে ৭টায় উঠে পরদিন সকাল ৯:৩০ পৌঁছে গেলাম বারাণসী। দেখুন, বাসের শোয়া মানে কমফোর্ট যাকে বলে, দারুণ। এর সঙ্গে প্রাইভেসি, খাওয়া দাওয়া এবং অবশ্যই বায়ো টয়লেট, এই সব কিছুই যখন পাওয়া যায় তখন আমি মনে করি এক্ষেত্রে বাস ট্রেনের থেকে অনেক ভালো, যদিও এটা যার যার নিজস্ব পছন্দের ব্যাপার। আমার দিন শুরু হলো পাপ্পু চায়ওয়ালার চা দিয়ে। পাপ্পু চায়ওয়ালা তো এখন আর নেই, তিনি অসুস্থ, তাই তার পরিবারের লোকজনই এখন চা বিক্রি করেন।
তবে এই পাপ্পু চায়ওয়ালা ফেমাস কেন? কারণ নরেন্দ্র মোদী এখানে ভোটের প্রচারে এসে চা খেয়েছিলেন, আর সেখান থেকেই এখন পাপ্পু চায়ওয়ালা বেনারসে ফেমাস। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন বেনারসের প্রাণ কোথায়, সম্ভবত উত্তর পাবেন গঙ্গা। আর যদি জিজ্ঞাসা করেন গঙ্গার প্রাণ কোথায়, তাহলে উত্তর পাবেন একটাই, ঘাট। বেনারসকে চিনতে গেলে শুধুমাত্র কাশী বিশ্বনাথ মন্দির বা অন্যান্য মন্দির, আজকালকার নতুন চাট মশলার দোকান বা এই ধরনের চায়ের দোকান দেখলে হবে না, দেখতে হবে তার ঘাট। কারণ এই শহরের আসল পরিচয়ই যেন ঘাট। গঙ্গার তীরে সারি সারি রয়েছে ৮০টিরও বেশি ঘাট। আর আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ঘাটের নিজস্ব ইতিহাস, নিজস্ব চরিত্র, নিজস্ব গল্প রয়েছে। কোথাও সূর্যোদয়ের সঙ্গে মানুষ প্রার্থনা করছে, আবার কোথাও সূর্যাস্তের সময় আরতি হচ্ছে। কোথাও ছাত্ররা সংস্কৃত শিখছে, কোথাও সাধুরা ধ্যানে বসে আছে, কোথাও বিদেশি পর্যটকরা যোগব্যায়াম করছেন, আবার কয়েকশো মিটার দূরেই জ্বলছে চিতা। একই নদীর তীরে একই সময়। জীবন আর মৃত্যুর এমন সহাবস্থান পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যাবে। আর এইসব দেখতে দেখতেই না সময় কেটে যায় বেনারসে। जयति जय मां भगवती, जयति जय मां भगवती, काली दुर्गा महेश्वरी मां, काली दुर्गा महेश्वरी मां, जयति जय मां भगवती। हे जगदम्बा तू ही भवानी, हे जगदम्बा तू ही भवानी, दीनन के दुख हारनी मां। Fascinating thing why I'm visiting this city is that it's a little bit like not this touristy destination for us like foreigners, and you can really see the authentic life and also the authentic spiritual life to witness it, and maybe not to understand everything because it's not always about understanding things and knowing things but about feeling. So I think you can really see and feel it here at the Ghats, what people are believing and people are doing here, and I think that was one reason why I wanted to come here to Varanasi. I think you really need to take your time because in the beginning it was for me overwhelming. I mean, it was intense and lots of visual input, lots of acoustic input, and now it's my like third day here, and I slowly get into this magic, especially in the morning when you wake up at 5 in the morning a.m. and then you make a walk through the Ghats, then you see like the authentic life and the magic. काली दुर्गा महेश्वरी मां, जयति जय मां भगवती। আমার মনে হয় বেনারসকে যদি সত্যি অনুভব করতে চান, তাহলে অন্তত একদিন সূর্য ওঠার আগেই গঙ্গার বুকে নৌকায় বেরিয়ে পড়ুন। সূর্যের প্রথম আলো যখন জলের ওপর পড়ে, দূরে মন্দিরের ঘণ্টা বাজে, চারিদিকে ভেসে আসে মন্ত্রোচ্চারণ। কেউ স্নান করছেন, কেউ পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন,
কেউ আবার শুধু নদীর ধারে বসে নীরবে সূর্যোদয় দেখছেন। আমি নিশ্চিত এই অভিজ্ঞতা আপনি সারা জীবন ভুলতে পারবেন না। भगवती जयति जय मा भगवती काली दुर्गा महेश्वरी मा काली दुर्गा महेश्वरी मा जयति जय मा भगवती जयति जय मा भगवती जयति जय मा भगवती जयति जय मा भगवती जयति जय मा। বেনারস শহর সময়ের সঙ্গে সঙ্গে অনেক আধুনিক হলেও বেনারসের সেই ঘাটগুলো কিন্তু একই রকম রয়ে গিয়েছে। সেই অতীত বা প্রাচীন সময় থেকে এই ঘাটের যে রং, এখানকার যে ঐতিহ্য বা এখানকার যে আর্টিস্টিক ফর্ম, সেটা একই রকম রয়েছে। মনে করা হয় যে স্বয়ং ভগবান, স্বয়ং মহাদেব এই বেনারসকে তৈরি করেছিলেন। বেনারসের ঘাটে যদি আপনি চুপচাপ বসে থাকেন, জাস্ট নিজের মতন বসে থাকেন, তাহলে এই ঘাটে প্রচুর কাহিনী খুঁজে পাবেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিচালক থেকে শুরু করে বহু ডকুমেন্টারি হয়েছে এই বেনারসকে কেন্দ্র করে। তার অন্যতম কারণ এই বেনারসের প্রত্যেকটা ঘাটের এক একটা নিজস্বতা রয়েছে এবং এই নিজস্বতাগুলোর মধ্যে রয়েছে একটা কাহিনী। কোথাও যেন মনে হয় যে শিল্পী নিজের মতন করে তৈরি করেছেন এই ঘাটগুলোকে, তার সঙ্গে এই সুন্দর গঙ্গা, মানুষের অ্যাক্টিভিটি, সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত রূপ নিয়েছে। ভারতবর্ষে আধ্যাত্মিকতার সৃষ্টি বা জন্ম আজকে থেকে বহু বছর আগে, আর এই আধ্যাত্মিকতা, ধর্ম সমস্ত কিছু মিলে রয়েছে এই কাশীর ঘাটে। চলুন কাশীর ঘাট একটু আপনাদের ঘুরে দেখাই। কাশীর কথা বললে গঙ্গার কথা আসবেই। পুরাণ বলে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামতে সম্মত হন, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। তখন স্বয়ং মহাদেব নিজের জটা জুটে গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত করেন। সেই থেকে গঙ্গা শুধু একটা নদী নয়, হিন্দু বিশ্বাসে তিনি এক জীবন্ত দেবী। পুরাণের গল্পের বাইরেও ইতিহাসও কাশীকে সমান গুরুত্ব দেয়। অনেক ইতিহাসবিদের মতে এই শহরের ইতিহাস অন্তত ৩ থেকে ৫,০০০ বছর পুরনো। বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে বাসযোগ্য শহরগুলোর তালিকাতেও কাশীর নাম উঠে আসে। গৌতম বুদ্ধ বোধিলাভের পর তার প্রথম ধর্ম আদেশ দিয়েছিলেন সারনাথে, যা এখান থেকে খুবই কাছে। সেখান থেকে শুরু হয় বৌদ্ধ ধর্মের নতুন যাত্রা। তারপর মৌর্য, গুপ্ত, পাল, দিল্লি সুলতানি, মুঘল, মারাঠা অসংখ্য সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী থেকেছে এই শহর। রাজারা বদলেছে, সাম্রাজ্য বদলেছে, কিন্তু কাশী রয়ে গেছে কাশী। বেনারসের হৃদস্পন্দন যদি কোথাও থাকে তাহলে অনেকেই বলেন তা কাশী বিশ্বনাথ মন্দির। পুরাণে বলা হয় একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তখন শিব এক অনন্ত জ্যোতির্স্তম্ভরূপে আবির্ভূত হন। সেই জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রকাশই কাশী বিশ্বনাথ। বিশ্বাস করা হয় মৃত্যুর সময় মহাদেব নিজে কাশীর বাসিন্দাদের কানে তারক মন্ত্র উচ্চারণ করেন এবং তাদের মোক্ষের পথ দেখান। तुलसीदास जी के द्वारा स्थापित मूर्ति है। संकट मोचन हनुमान जी के नाम से जो है सो जाने जाते हैं। और ये मूर्ति जो है गाय के गोबर के द्वारा बनाया हुआ है, जो मतलब को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो, बेगी हरो हनुमान महाप्रभु जो कुछ संकट होय हमारो, कौन संकट मोर गरीबों को जो तुम से नहीं जाते हटारो, बेगी हरो हनुमान महाप्रभु जो कुछ संकट होय हमारो, को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहार। इनकी महिमा परम्पार है जिसको पूरा कौन नहीं जानता है। इसलिए सारे भक्तगण आ करके इनका सदैव पूजा पाठ करते रहते हैं, इनकी आराधना करते रहते हैं। इन्हीं के नाम इस बाबा विश्वनाथ के 11वां अवतार हैं, इनका नाम संकट मोचन है। नमः पार्वती पते हर हर महादेव। जय श्री राम, जय श्री राम।
বেনারসের কথা বললেই সবার আগে মনে পড়ে ঘাট, গঙ্গা আর মহাদেবের কথা। কিন্তু এই শহরের আরেকটা পরিচয় আছে, তার খাবার। কচুরি, লস্যি, মালাই ও চাট, পান, যেন প্রতিটা গলির নিজস্ব একটা স্বাদ আছে। আর সোশ্যাল মিডিয়া খুললেই বারবার কয়েকটা নাম চোখে পড়বে: পালওয়ান লস্যি, চাচি কি কচৌড়ি, কাশি চাট ভান্ডার, রাম ভান্ডার, লক্ষ্মী চায়ওয়ালা। এগুলো নিঃসন্দেহে বেনারসের পরিচিত নাম, বছরের পর বছর ধরে মানুষের ভালোবাসা পেয়েছে। আমিও সব জায়গায় গিয়েছি, পালওয়ান লস্যি থেকে শুরু করে চাচি কি কচৌড়ি একটাও বাদ দিইনি। নিজের চোখে দেখেছি, নিজের হাতে কিনেছি, নিজের মুখে খেয়েছি। কিন্তু বিশ্বাস করুন, যদি আমার একদম সৎ আর অনেস্ট রিভিউ জানতে চান, তাহলে বলবো খুব একটা মন ভরেনি। হয়তো অনেকের কাছে আমার এই কথা ভালো লাগবে না, কিন্তু খাবারের স্বাদ তো শেষ পর্যন্ত একেবারেই ব্যক্তিগত অনুভূতি। আর সেই অনুভূতি থেকেই বলছি, শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেই কোনো দোকান সবার থেকে সেরা হয়ে যায় না। আজকাল রিলস আর শর্টস ভিডিওর যুগে কয়েকটা দোকান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মনে হয় বেনারসে বুঝি ওগুলো ছাড়া আর কিছুই নেই। কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। এই শহরের অলিগুলির ভেতরে আজও এমন অসংখ্য ছোট ছোট দোকান লুকিয়ে রয়েছে যাদের নাম হয়তো ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে নেই, ইনস্টাগ্রামের ভাইরাল ভিডিওতেও নেই, কিন্তু তাদের স্বাদের সামনে অনেক তথাকথিত ফেমাস দোকানও হার মেনে যাবে। আর মজার ব্যাপার জানেন কি, সেই সব দোকানগুলোর খোঁজ আমি কোনো ফুড ব্লগারের কাছ থেকে পাইনি কোনো ভাইরাল ভিডিও থেকেও। খুঁজে পেয়েছি স্থানীয় রিক্সা চালকদের কাছে, অটো চালকদের কাছে, সাধারণ মানুষের মুখে মুখে। আমি ওদের একটা কথাই বলেছিলাম, পর্যটকদের যেখানে নিয়ে যান সেখানে নয়। আপনার নিজের ছেলে যদি বাড়ি আসে, তাহলে তাকে কোথায় খাওয়াতে নিয়ে যাবেন? তারপর যে কয়েকটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে কোনো বড় সাইনবোর্ড ছিল না, লম্বা লাইনও ছিল না, ক্যামেরা হাতে ইনফ্লুয়েন্সাররাও ছিলেন না, কিন্তু মুখে দেওয়ার পর যেটা মনে হয়েছিল, এটাই তো আসল বেনারস। আমার কাছে ভ্রমণ মানে শুধু বিখ্যাত জায়গার ছবি তোলা নয়, ভ্রমণ মানে সেই শহরের মানুষের বিশ্বাসকে জানা, তাদের গল্প শোনা আর তাদের প্রতিদিনের জীবনের স্বাদটুকু অনুভব করা। তাই যদি কখনো বেনারসে আসেন, শুধু সোশ্যাল মিডিয়ার তালিকা নিয়ে ঘুরবেন না, একটু সময় নিয়ে কোনো রিক্সাওয়ালার সঙ্গে কথা বলুন, কোনো চায়ের দোকানে আড্ডা দিন, কোথাও স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করুন আপনার প্রিয় দোকান কোনটা। হয়তো সেখানেই এমন একটা স্বাদ খুঁজে পাবেন যা কোনো ভাইরাল ভিডিওতে নেই, কিন্তু সারা জীবন আপনার মনে থেকে যাবে। এতক্ষণ আমরা কাশীর ইতিহাসের কথা বললাম, পৌরাণিক কাহিনীর কথা বললাম, মহাদেবের কথা বললাম, খাবারের কথা বললাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এসব কিছুর পরেও যদি আমাকে জিজ্ঞাসা করেন বেনারসকে একটা শব্দে কিভাবে ব্যাখ্যা করবেন, তাহলে আমি একটা কথাই বলবো, ঘাট। হ্যাঁ, কাশী মানেই ঘাট। এই শহরের আত্মা যদি কোথাও বাস করে, তাহলে তা এই গঙ্গার পাড়েই। সকালের প্রথম সূর্যের আলো থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই ঘাটগুলো এক মুহূর্তের জন্য থেমে থাকে না। এখানে সময় যেন ঘড়ির কাঁটা মেনে চলে না, চলে হাজার বছরের এক চিরন্তন ছন্দে। বারাণসীর গঙ্গার তীরে সারি দিয়ে রয়েছে ৮০টিরও বেশি ঘাট। প্রত্যেকটির নিজস্ব ইতিহাস রয়েছে, নিজস্ব কিংবদন্তি আছে, নিজস্ব পরিচয় আছে, আর সব থেকে বড় কথা, প্রত্যেকটি ঘাটের নিজস্ব একটা চরিত্র আছে। কোনো ঘাটে ভোরবেলা বৈদিক মন্ত্র ধ্বনিত হচ্ছে, কোনো ঘাটে ছাত্ররা সংস্কৃত পড়ছে, কোনো সাধু ধ্যান করছেন, কোনো বিদেশি পর্যটক যোগব্যায়াম করছেন, কোথাও আবার একটা ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে প্রথমবার গঙ্গায় নামছে। আর ঠিক তার কয়েকশো মিটার দূরেই ধোঁয়া উঠছে মণিকর্ণিকা ঘাট থেকে। সেখান থেকে বিদায় জানানো হচ্ছে আর একজন মানুষকে। জীবন আর মৃত্যুর এই অবিশ্বাস্য সহাবস্থানই বোধ হয় কাশীকে পৃথিবীর অন্য সব শহর থেকে আলাদা করে দেয়। অনেকেই বলেন, যদি সত্যিকারের বেনারস দেখতে চান, তাহলে গাড়ি নয়, একটা নৌকোয় চেপে বসুন। ভোরের আলো ফোটার ঠিক আগে যখন গঙ্গার ওপর হালকা কুয়াশা ভেসে বেড়ায়, তখন নদীর বুক থেকে একের পর এক ঘাটকে দেখতে মনে হয় যেন একটি ইতিহাসের বই ধীরে ধীরে নিজের পাতা উল্টে চলেছে। দশাশ্বমেধ ঘাট, যেখানে প্রতিদিন সন্ধ্যায় হাজার মানুষের সামনে অনুষ্ঠিত হয় বিখ্যাত গঙ্গা আরতি।
ঘণ্টার ধ্বনি, শঙ্খ, ধূপের গন্ধ আর অসংখ্য প্রদীপের আলোয় তখন পুরো পরিবেশটাই বদলে যায়। ধর্মে বিশ্বাস থাক না থাক, সেই দৃশ্য আপনাকে ছুঁয়ে যাবেই। এবার আসি ওশি ঘাটের কথায়। অনেকের মতে আধুনিক বেনারসের সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলোর একটি। ভোরের সুবহ বেনারস, যোগব্যায়াম, শাস্ত্রীয় সঙ্গীত, কবিতা পাঠ সব মিলিয়ে এখানে যেন প্রতিদিন নতুন করে একটা সকাল জন্ম নেয়। তারপর মণিকর্ণিকা ঘাট। এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের বিশ্বাস, অসংখ্য মানুষের আবেগ ও জীবনের সবচেয়ে কঠিন সত্য। এখানে চিতা জ্বলতে দেখলে প্রথম হয়তো মন ভারী হয়ে যায়, কিন্তু একটু সময় কাটালে বুঝবেন কাশী মৃত্যুকে লুকিয়ে রাখে না। মৃত্যু এখানে জীবনেরই একটা স্বাভাবিক অধ্যায়। 3-4 हजार वर्ष से ये अग्नि जलता जाता है, वहाँ से दिया जाता है अग्नि। डोम परिवार का गद्दी वहाँ पे, यहाँ पे सारा व्यवस्था हम ही लोगों के माध्यम से होता है। हम लोग यहाँ के डोम परिवार है। यहाँ पे मतलब जैसे सुबह आता है, सुबह ये सब सफाई करवाते हैं, फिर उसके बाद जैसे सिल्वर है, गोल्ड है, ये सब निकलता है। মণিকর্ণিকার কথা আপনারা অনেকে শুনেছেন। বারাণসীতে এলে মণিকর্ণিকার আগুন নাকি নেভে না, এটাই শুনেছিলেন তো? অনেকেই হয়তো মণিকর্ণিকা আসেন, মণিকর্ণিকা ঘাটে দেখেন সেখানে চিতা জ্বলছে হাজার হাজার বছর ধরে। আসলে এই হলো সেই চিতার আগুন। এই আগুনই কিন্তু এই অগ্নি নিয়ে যাওয়া হয় চিতা জ্বালানোর জন্য। অর্থাৎ যে প্রশ্ন আপনারা সবসময় শুনে এসছেন যে সত্যিই কি আগুন জ্বলতে থাকে, এই দেখুন সেই আগুন। এখান থেকেই খড় করে, এই যে খড় রয়েছে প্রচুর, এই খড় নিয়ে চিতার এইখান থেকে আগুন নিয়ে তারপর চিতা জ্বালানো হয়। মণিকর্ণিকার যে রহস্য, বারবার প্রশ্ন মনে জাগে, এই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের দিলাম। যে বারাণসী আসলে কখনো এই জায়গাটা আসার চেষ্টা করবেন। মণিকর্ণিকার একেবারেই ঘাটে ঢুকতেই এই সেই আগুন। এই আগুনের বিশেষত্ব হচ্ছে হাজার হাজার বছর ধরে এই আগুন জ্বলছে। শুধু এই তিনটি নয়, কেদারঘাট, তুলসী ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, রাজাঘাট, চেতসিং ঘাট, প্রতিটি ঘাটেরই নিজস্ব গল্প আছে। কোনোটার সঙ্গে জড়িয়ে আছে রাজাদের ইতিহাস, কোনোটার সঙ্গে সাধু সন্তদের স্মৃতি, কোনোটার সঙ্গে পুরাণের কিংবদন্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি কাশীর ঘাটকে শুধু ক্যামেরাবন্দি করা যায় না। এখানে কিছুটা সময় চুপচাপ বসে থাকতে হয়, কোনো কথা না বলে শুধু মানুষকে দেখতে হয়। একজন বৃদ্ধ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গঙ্গায় নামছেন। একজন মা তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছেন। কয়েকজন তরুণ বন্ধু নৌকার জন্য দরাদরি করছে। এক কোণে বসে একজন শিল্পী ছবি আঁকছেন, আর কোথাও একজন সন্ন্যাসী সম্পূর্ণ নির্বিকার হয়ে ধ্যানে মগ্ন। এই দৃশ্যগুলো আলাদা আলাদা নয়, সব মিলিয়েই কাশী। হয়তো সেই কারণেই এখানে এসে মনে হয় এই শহরকে শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতিরই সবচেয়ে বড় ঠিকানা এই ঘাটগুলো। তাই আমার কাছে কাশীর সবচেয়ে বড় আকর্ষণ কোনো একটি মন্দির নয়, কোনো একটি গলিও নয়, কোনো একটি দোকানও নয়। আমার কাছে কাশীর সবচেয়ে বড় পরিচয় তার ঘাট। কারণ এই ঘাটের সিঁড়িতেই বসে আছে হাজার বছরের ইতিহাস, বিশ্বাস, দর্শন আর মানুষের অসংখ্য না বলা কথা। আর যদি মণিকর্ণিকা ঘাট কাশীর চিরন্তন মুক্তির প্রতীক হয়, তাহলে হরিশ্চন্দ্র ঘাট সত্য আর ত্যাগের এক জীবন্ত স্মৃতি। লোককথা ও পুরাণে বলা হয় সত্যের জন্য নিজের রাজ্য, সম্পদ, এমনকি পরিবার পর্যন্ত ত্যাগ করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। ভাগ্যের নির্মম পরিহাসে একসময় তাঁকেই শ্মশানে কাজ করতে হয়েছিল। মৃতদেহ সৎকারের জন্য কর আদায় করতে হয়েছিল। নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও তিনি সত্যের পথ থেকে এক চুলো সরে যাননি। বিশ্বাস করা হয় সেই স্মৃতিতেই এই ঘাটের নাম হয়েছে হরিশ্চন্দ্র ঘাট। আজও এখানে দিনরাত অন্ত্যেষ্টিক্রিয়া চলে। মণিকর্ণিকার মতো এখানেও আগুন কখনো পুরোপুরি নিভে যায় না। जब से हारा नहीं
चमकूंगा लेकिन तेरा सितारा हुआ मायरे मायरे। বেনারসের কথা হবে আর বেনারসি শাড়ির কথা হবে না, এ যেন হতেই পারে না। শুধু একটা পোশাক নয়, বেনারসি শাড়ি আসলে কয়েকশো বছরের ঐতিহ্য, নিখুঁত কারিগরি আর শিল্পের এক অনন্য নিদর্শন। এখানকার অসংখ্য তাঁত শিল্পী দিনের পর দিন, কখনো কখনো মাসের পর মাস পরিশ্রম করে তৈরি করেন একটি বেনারসি। রেশমের সূক্ষ্ম বুননের সঙ্গে সোনালি রূপালি জরির কাজ এই শাড়িকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। বাংলার বিয়ে হোক বা ভারতের যে কোনো প্রান্তের উৎসব, বেনারসি শাড়ি আজও আভিজাত্য, ঐতিহ্য আর চিরন্তন সৌন্দর্যের প্রতীক। বেনারস, এই বেনারস শব্দটার সঙ্গে জুড়ে রয়েছে বেনারসি শাড়ি। বেনারসের পান যেমন বিখ্যাত, তেমনই বেনারসি শাড়িও বিখ্যাত। বহু প্রাচীন সময় ধরে এই বেনারসে তৈরি হয় এরকমই সব দারুণ দারুণ ডিজাইনের শাড়ি। কিন্তু আপনারা কি জানেন যে বেনারসি শাড়ি কী করে তৈরি হয়? এই যে শাড়ি, গোটা পৃথিবীতে শুধুমাত্র আপনারা বেনারসেই পান। এবং এই বেনারসি শাড়ি যখন আমরা দেখি যে কোনো কনেকে বিয়েতে পড়তে, কখনো আমরা ভেবে দেখি না যে এই শাড়িটা একজন কারিগর বেনারসে ঠিক কীভাবে তৈরি করেন, কতটা পরিশ্রম রয়েছে। আমরা তো শাড়ির দাম জিজ্ঞাসা করি, কোয়ালিটি জিজ্ঞাসা করি, কিন্তু এই শাড়ি তৈরির পেছনে কতটা পরিশ্রম সেটা আজকে জানবো। স্যার, আপনার নাম কে? हारून अहमद खान। হারুন স্যার সে আজ বাত করেঙ্গে, ওনার সঙ্গে আজকে কথা বলবো। ওনার ফ্যাক্টরিতে আমি এসেছি এই বেনারসেই, আর এখানে ঘুরে উনি আমাকে দেখাবেন যে ঠিক কীভাবে তৈরি হয় শাড়ি আর কত ধরনের কালেকশন রয়েছে ওনার। नमस्कार सर, ये आपका बनारस का खड्डी वर्क है। मोस्ट वेलकम हियर। हम लोग साड़ियाँ बनाते हैं, बनारस का खड्डी साड़ी बनाते हैं, जिसमें हैंडलूम में 2 साड़ियाँ होती हैं, एक तो कड़वा होती है और एक फेकुआ होती है। प्रोसेस करीब करीब सेम होते हैं, थोड़ा स्टाइल ऑफ वीविंग डिफरेंट होती है। इसको खड्डी बोलते हैं हम अपने लोकल लैंग्वेज में, मतलब बनारस के स्लैंग लैंग्वेज में हम खड्डी बोलते हैं। ये खड्डी की साड़ियाँ होती हैं और ये पैटर्न्स होते हैं जो डिज़ाइन को डिफ़ाइन करते हैं। ये वैसे ही काम करते हैं जैसे आज के ज़माने का बारकोड है, वैसे ही काम करते हैं। देखिए हर पैटर्न पे, हर कार्ड पे अलग अलग इनका ये होल्स होते हैं और ये होल्स डिफ़ाइन करते हैं इनकी डिज़ाइन को। तो फिर जब हम वो उधर से जाके ये डंडे को दबाते हैं इधर से, अब देखिए ये जब हमने इसको दबाया, ये देखिए तो यहाँ 2 तरह के धागे यहाँ निकले, ये ऐसे देखिए। जब हम उसको दबाएंगे तो यहाँ 2 तरह के धागे होते हैं। उन धागों के बीच में से हम इसको बोलते हैं नलकी, यहाँ से यहाँ ऐसे जाके गुजारते हैं। ऐसे गुजारने के बाद यहाँ से ले आएंगे, फिर उसके बाद हर बार इसको ऐसे ठोकाई की जाती है। ये तो अभी स्टार्टिंग, अभी बना नहीं है, काम बना नहीं है, तो आप आपको दिखाते कि काम कैसे होता है। हर बार इसकी ठोकाई होती है ऐसे, उसके बाद जो है ये साड़ियाँ बनती हैं हमारी बनारस की। ये खड्डी की साड़ी होती है ऐसे। कितने सालों से बन रहा है? मोर देन 500 ईयर। यानी आप कह रहे आज से 500 साल पहले? 500 साल पहले से, हाँ 500 साल पहले से हम लोग बनारसी साड़ी बना रहे हैं और बना के पूरे वर्ल्ड के लोग पहनते हैं। और एक एक साड़ी बनाने में कितना वक्त लगता है? डिपेंड करता है कैसी डिज़ाइन है, कैसे। कुछ साड़ियाँ तो 2 दिन 4 दिन में भी बन जाती हैं, लेकिन कुछ साड़ियाँ 1-1 महीने 2-2 महीने लेती हैं बनाने में। और जो तो 2-2 महीने रहते हैं उनका दाम कैसा होता वो जाती हैं 40,000, 45,000, 50,000 ऐसे जाती हैं। है? और 50,000। हाईएस्ट रेंज में कितना होता है यहाँ पे? यहाँ पे हाईएस्ट रेंज देयर इज नो लिमिट सर। वी कैन मेक 5 लाख रुपीज़ साड़ी। अच्छा, ये रोज आपको, तो नहीं पहन ये आप रोज़ नहीं पहन के, ये पहन के खाना नहीं बनाने का है। কাশীর অলিতে গলিতে হাঁটতে হাঁটতে একটা কথা বারবার মনে হয়, এ শহর যেন শুধু মানুষের নয়, দেবতাদেরও। সত্যি ভগবান হবে যায় নানা 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 পরিধর বিবি দেখ মাছে দেখো মিলানো। এখানে প্রায় প্রতিটা গলি, প্রতিটা মোড়েই লুকিয়ে আছে কোনো না কোনো প্রাচীন মন্দির। আর সেই সব মন্দিরের মধ্যমণি নিঃসন্দেহে কাশী বিশ্বনাথ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরকে ঘিরে কোটি কোটি মানুষের অগাধ বিশ্বাস। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের লাইন যেন কখনো শেষই হয় না। তবে কাশীর সৌন্দর্য শুধু বিশ্বনাথ মন্দিরেই সীমাবদ্ধ নয়। মা অন্নপূর্ণার মন্দির, কাল ভৈরবের মন্দির, সংকটমোচন হনুমান মন্দির, দুর্গাকুণ্ড মন্দির
প্রতিটি জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস, লোকবিশ্বাস আর অসংখ্য মানুষের আবেগ। আমার মনে হয়েছে কাশীতে মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয়, এগুলো এই শহরের স্পন্দন, এই শহরের শ্বাস প্রশ্বাস। আর সে কারণেই হয়তো কাশীতে এসে বারবার মনে হয় এ শহরকে শুধু চোখ দিয়ে দেখা যায় না, অনুভব করতে হয় মন দিয়ে। কাশীর কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে আরেকটি ইতিহাসের ভূমি, সারনাথ। এই জায়গাটির গুরুত্ব শুধু ভারতের নয়, গোটা বিশ্বের কাছেই অসাধারণ। বিশ্বাস করা হয় বোধিলাভের পর গৌতম বুদ্ধ প্রথমবার তার শিক্ষা এখানেই মানুষের সামনে তুলে ধরেছিলেন। সেই ঘটনার মধ্যে দিয়েই বৌদ্ধ ধর্মের প্রচারের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। কয়েক শতাব্দী পরে সম্রাট অশোক এই স্থানটির গুরুত্ব স্মরণীয় করে রাখতে এখানে নির্মাণ করেন বিখ্যাত অশোকা পিলার অ্যাট সারনাথ। সেই স্তম্ভের 4টি সিংহমূর্তি আজ ভারতের জাতীয় প্রতীক, আর তার নিচের ধর্মচক্রই স্থান পেয়েছে আমাদের জাতীয় পতাকায়। আজ সারনাথে দাঁড়ালে শুধু ইতিহাসকে দেখা যায় না, অনুভব করা যায়। মনে হয় প্রায় 2500 বছর আগের সেই শান্তির বাণী যেন এখনো এই বাতাসে ভেসে বেড়াচ্ছে। বেনারসের শেষ বিকেল, গঙ্গার ধারে দাঁড়িয়ে হঠাৎ চোখ গেল আনন্দময়ী ঘাটের দিকে। আর ঠিক সেই মুহূর্তেই যেন ইতিহাস নিঃশব্দে এসে দাঁড়ালো আমার পাশে। আমার লেখা সুভাষ ফিরেছিলেন বইয়ে সেই অধ্যায়টা মনে পড়ে গেল। স্বাধীনতা সংগ্রামী বিমল নন্দীর দাবি 1962 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বেনারসে এসেছিলেন। আনন্দময়ী মায়ের কাছ থেকে তিনি খবর পান সুভাষচন্দ্র কুম্ভ মেলায় রয়েছেন। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম মা আনন্দময়ীর এই আশ্রমেই এক অন্ধকার রাতে এসেছিলেন তিনি। একটি টাঙা এসে থেমেছিল আশ্রমের সামনে। রাতের খাবার শেষে নেমে এসেছিলেন এই গঙ্গার ঘাটে। এই সিঁড়িগুলোয় কোথাও এই বাতাসের মধ্যেই হয়তো একদিন তার পদচিহ্ন মিশেছিল। তারপরের কাহিনী তো আপনারা অনেকেই আমার বইয়ে পড়েছেন। পরবর্তী সময় কুম্ভ মেলায় বিমল নন্দীর সঙ্গে সেই বহু চর্চিত সাক্ষাতের কথা। সত্যি মিথ্যার বিচার ইতিহাস করবে, কিন্তু বেনারসে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল কিছু কিছু শহর শুধু ইট পাথরের নয়, তারা স্মৃতি, কিংবদন্তি আর বিশ্বাসের স্তরে স্তরে তৈরি। এখানে বর্তমানের পাশে অতীত খুব স্বাভাবিকভাবেই এসে বসে। শেষ মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন এমন এক সময় দাঁড়িয়ে রয়েছি যাকে আর কখনো ছুঁতে পারবো না, তবু তার উপস্থিতি অনুভব করা যায় গঙ্গার জলে, পুরনো ঘাটের সিঁড়িতে, সন্ধ্যার আরতির ধ্বনিতে। বেনারস আমাকে শুধু একটি শহর দেখায়নি, সে আমাকে সময়ের গভীরতা অনুভব করতে শিখিয়েছে। হয়তো সেই কারণেই কাশী থেকে মানুষ ফিরে আসে, কিন্তু কাশী কখনো তার ভেতর থেকে ফিরে যায় না। এখানেই শেষ করছি আজকের যাত্রা। আবার কোনো একদিন কোনো অন্য গল্পের হাত ধরে দেখা হবে। হর হর মহাদেব।